হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও আরেকটি গুরুত্বপূর্ণ এসএসসি এমটিএস 2024-এর প্র্যাকটিস সেট নম্বর 17। এটা আমাদের আজকে 17 নম্বর প্র্যাকটিস সেট। প্রত্যেকবারের মতো আজকেও আমাদের 50খানা জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স দুটো মিলে 50খানা কোশ্চেন থাকবে। জিকেগুলো থাকবে 2019 থেকে 24 এসএসসির যে এক্সামগুলো হয়েছে তাদের মধ্যে থেকে, আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 2023 থেকে 24। 2023-24-এর যে সকল কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, সেই সকল কারেন্ট অ্যাফেয়ার্সগুলোই তোমাদের এখানে থাকবে। তো চলো দেখে নিই আজকে ক্লাসের প্রথম কোশ্চেন। তার আগে তোমাদের বলে দিই আমাদের প্রিভিয়াস ইয়ার এসএসসি এমটিএস 2019 থেকে 23 5 বছরের জেনারেল অ্যাওয়ারনেসের পিডিএফ রয়েছে 4300খানা কোশ্চেন। তার সঙ্গে তোমরা জিডির 520খানা, মোট টোটাল 4820খানা এমসিকিউ পিডিএফ সম্পূর্ণ বাংলাতে বিস্তারিত আলোচনা সহ এই পিডিএফ দুটো পেয়ে যাবে মাত্র 50 টাকায়। আর পিডিএফটি সংগ্রহ করতে হলে অবশ্যই তোমাদের এই নাম্বারে মেসেজ করতে হবে 6294528484। এই নাম্বারে মেসেজ করলে পরবর্তী স্টেপ তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো চলো এবার শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কী রয়েছে দেখো। এলপিজি মডেল ঘোষণার ক্ষেত্রে নিচের কোন তারিখটি সঠিক? এলপিজি মডেল ঘোষণা হয়েছিল কত তারিখে? বলো কত সালে সেটা ঘোষণা হয়েছিল এলপিজি মডেল? সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা? অপশন নাম্বার 2, জুলাই 1991। জুলাই, ভালো করে মনে রাখবে, জুলাই 1991। তারপরে এখানে দেখে নাও, তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিং 1991 সালে এলপিজি উন্নয়ন মডেল চালু করেছিলেন, ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বর, নিচের মধ্যে কে পিঞ্জর উপন্যাসটি লিখেছেন? পিঞ্জর উপন্যাস এমটিএসের জন্য গুরুত্বপূর্ণ খুবই। এটা লিখেছেন কিন্তু অমৃতা প্রীতম লিখেছেন। তারপরে চলে যাও 3 নম্বরে, চৌরি চৌরা ঘটনার কারণে ড্যাশকে মহাত্মা গান্ধী আকস্মিকভাবে বাতিল করেছিলেন? চৌরি চৌরা ঘটনার কারণে কোনটা মহাত্মা গান্ধী বাতিল করেছিল? অপশন নাম্বার 3, অসহযোগ আন্দোলন বাতিল করেছিল কিসের কারণে? চৌরি চৌরা ঘটনার কারণে। এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়ে দিতে পারে, ঠিক আছে, যে কোন ঘটনার কারণে গান্ধীজি অসহযোগ আন্দোলন বাতিল করেছিলেন, ঠিক আছে। তখন তাহলে কী হয়ে যাবে? চৌরি চৌরা উত্তর হয়ে যাবে। তাহলে চৌরি চৌরা এবং অসহযোগ দুটো ভালো করে মনে রাখো, একটা আর একটার সঙ্গে রিলেটেড আছে। তারই সঙ্গে এখানে আরও বিস্তারিত আরও অনেক কিছু দিয়ে দিয়েছি দেখো। অসহযোগ আন্দোলন ছিল ভারতের একটি প্রধান রাজনৈতিক প্রতিবাদ, যা 1920 সালে শুরু হয়েছিল এবং 2 বছর ধরে চলেছিল। আর 1922 সালে ফেব্রুয়ারিতে কৃষকদের একটা ভিড় চৌরি চৌরার একটা থানায় আগুন ধরিয়ে দিয়েছিল। এতে 22 জন পুলিশ মারা গিয়েছিল। এই ঘটনার ফলেই গান্ধীজি কিন্তু এই আন্দোলনটা বন্ধ করেছিল। আর এছাড়া আরও মহাত্মা গান্ধীর আরও গুরুত্বপূর্ণ কিছু আন্দোলন দেখে নাও। চম্পারণ আন্দোলন 1917, খেদা আন্দোলন 1918, খিলাফত আন্দোলন 1919, আইন অমান্য আন্দোলন 1930 আর ভারত ছাড়ো আন্দোলন 1942। এগুলো প্রত্যেকটা কিন্তু গান্ধীজির নেতৃত্ব দিয়েছিল। মহাত্মা গান্ধী এই প্রত্যেকটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তারপরে চলে যাও 4 নম্বরে, প্রসাদম নামে ভারতের প্রথম হাইজেনিক ফুড স্ট্রিট উন্মোচন করা হলো কোথায়? এটা কিন্তু রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। প্রসাদম নামে ভারতের প্রথম হাইজেনিক ফুড স্ট্রিট উন্মোচন করেছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য এবছরে। তো সঠিক অ্যান্সার আসবে উজ্জয়িনী। কোথায় করেছে? উজ্জয়িনীতে। এরপরে চলে যাও 5 নম্বরে, নিচের মধ্যে কে সানাই ওস্তাদ নামে পরিচিত? সানাই ওস্তাদ, বলো। সানাই বাদক তিনি হচ্ছেন ওস্তাদ বিসমিল্লাহ খান। তো এইভাবেও আসতে পারে যে ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো কি বলবে? সানাই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ওস্তাদ বিসমিল্লাহ খান। তারপরে দেখো 6 নম্বর, 42তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা ভারতীয় সংবিধানের নিচের কোন নতুন শব্দ যোগ করা হয়েছে? তো তোমাদের বহুবার বলে দিয়েছি, তোমরা যদি আগের ক্লাসগুলো করে থাকো তাহলে তোমরা জানো অবশ্যই যে 42তম সাংবিধানিক সংশোধনী, এটা কিন্তু তোমাদের জন্য এমটিএসের ক্ষেত্রে খুবই ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে কিন্তু কোশ্চান থাকবে মাস্ট। দেখে নাও কোন কোন শব্দগুলো যুক্ত করা হয়েছে। 3টে শব্দ যুক্ত করা হয়েছে। সেই 3টে কি? যে সমাজতান্ত্রিক, আর কি বলো? 3টে শব্দ বারবার বলেছি, সততা, আর একটা কোনটা হবে? ধর্মনিরপেক্ষ, তাই কি না? 3টা সমাজতান্ত্রিক, সততা, ধর্মনিরপেক্ষ, এই 3টা শব্দকে যোগ করা হয়েছে। তাহলে এবিডি কত নম্বরে রয়েছে? অপশান নাম্বার 3। অপশান নাম্বার 3-এ রয়েছে এবিডি। অপশান নাম্বার 3 হয়ে যাবে তাহলে সঠিক অ্যান্সার। 7 নম্বর দেখো, বিশ্বের প্রথম কার্বন ফাইবার হাইস্পিড ট্রেন তৈরি করলো কোন দেশ? বিশ্বের প্রথম, এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স 2024, ঠিক আছে। বিশ্বের
প্রথম কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন তৈরি করেছে কে করেছে? চীন করেছে, চীন। মনে রাখো, চীন তৈরি করেছে কিন্তু এটা। হাম্পির মন্দির এবং প্রাসাদে কী ধরনের স্থাপত্য নির্মিত হয়েছিল? হাম্পির মন্দির এবং প্রাসাদ দ্রাবিড় স্থাপত্যে নির্মিত হয়েছিল। 9 নম্বর দেখো, যখন মোট প্রাপ্তির চেয়ে কম হয়, মোট ব্যয়টা প্রাপ্তির চেয়ে কম হয়, তখন তাকে ড্যাশ বলে, তখন তাকে কি বলে? উদ্ধৃত্ত বাজেট বা সারপ্লাস বাজেট। ঠিক আছে, অর্থনীতি থেকে অলরেডি তোমাদের ক্লাস করেছি 100খানা কোশ্চেনের। যারা দেখোনি, ক্লাস দুটো ক্লাস রয়েছে 50-50 করে, সেই ক্লাসটা অবশ্যই দেখে নেবে। প্লেলিস্ট কিন্তু ডেসক্রিপশানে পেয়ে যাবে। এসে না হলে আমাদের টেলিগ্রামেও প্লেলিস্ট দিয়ে দিয়েছি তোমাদের এমটিএসের জন্য, যে সকল ক্লাসগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের দরকার, তার পুরো আমি প্লেলিস্ট তৈরি করে তোমাদের দিয়ে দিয়েছি। ওখান থেকেও কিন্তু তোমাদের ইচ্ছে মতো তোমরা যে কোনো টপিক ওখান থেকে দেখতে পারবে। 10 নম্বর দেখো, 10 নম্বরে কী রয়েছে? দর্শনা জাভেরি কোন ভারতীয় নৃত্যশৈলীর প্রধান প্রতিপাদক? দর্শনা জাভেরি মণিপুরী নৃত্যশৈলীর প্রধান প্রতিপাদক। তারপরে দেখো, ব্রিজভূষণ কাবরা নিচের কোন স্ট্রিং যন্ত্রটি বাজিয়েছেন? ব্রিজভূষণ কাবরা, যিনি একজন গিটার বাদ্যযন্ত্র বাজিয়েছেন। কোন প্রজাতির অর্থোপোডা অশ্বক্ষুরের আকৃতির, শক্ত খোল এবং মেরুদণ্ডের মতো লেজ বিশিষ্ট? বলো, কোন প্রজাতির অর্থোপোডা? সঠিক অ্যান্সার লিমুলাস প্রজাতির অর্থোপোডা অশ্বক্ষুরের আকৃতির, শক্ত খোল এবং মেরুদণ্ডের মতো লেজ বিশিষ্ট। 13 নম্বর দেখো, থাইয়াম নৃত্য যা ভালো ফলন ও সমৃদ্ধ নিশ্চিত করে এমন দেবতাদের তুষ্ট করতে এবং শান্তি স্থাপনের জন্য করা হয় এই থাইয়াম নৃত্যটি। তো এটি কোন রাজ্যের জনপ্রিয়? নৃত্য থেকেও কিন্তু অলরেডি ক্লাস করে দিয়েছি, তাই কি না? তো এটা হয়ে যাবে কেরালা রাজ্যের জনপ্রিয় নৃত্য থাইয়াম। 14 নম্বর দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার তত্ত্বাবধান, নির্দেশনা ও নিয়ন্ত্রণ এবং ভারতের নির্বাচন পরিচালনার জন্য একটি স্বাধীন নির্বাচন কমিশনের ব্যবস্থা করা হয়েছে? বলো, কত নম্বর অনুচ্ছেদ? অনুচ্ছেদ 324 নম্বর অনুচ্ছেদ। রামগড় রাজ্যে 1857 সালের বিদ্রোহের নেতা নিচের মধ্যে কে ছিলেন? রামগড় রাজ্যের 1857 সালের বিদ্রোহের নেতা ছিলেন কে? অবন্তিবাই লোধি। ভারতের নিম্নলিখিত প্রধানমন্ত্রীদের মধ্যে কার নেতৃত্বে সবুজ বিপ্লব শুরু হয়েছিল? সবুজ বিপ্লব কার নেতৃত্বে শুরু হয়েছিল? লাল বাহাদুর শাস্ত্রীর নেতৃত্বে। কোন মামলায় আদালত রায় দিয়েছে যে সংসদ সংবিধানের মৌলিক কাঠামো সংশোধন করতে পারে না? এটি কোন মামলায় আদালত রায় দিয়েছিল? কেশবানন্দ ভারতী মামলা। নিম্নলিখিতগুলির মধ্যে কে রাজ্যগুলির সাথে আলোচনার জন্য গঠিত সাংবিধানিক রাজ্য কমিটির প্রধান ছিলেন? সাংবিধানিক রাজ্য কমিটির প্রধান ছিলেন জওহরলাল নেহেরু। রোহতাসগড় বা রোহতাস দুর্গ কোন নদী উপত্যকায় অবস্থিত? রোহতাস দুর্গ, এটা রয়েছে সন নদীর উপত্যকায়। রোহতাস দুর্গ বর্তমান পাকিস্তানে অবস্থিত। সুরি রাজবংশের প্রতিষ্ঠাতা শের শাহ সুরি 1541 সালে রোহতাস দুর্গের নির্মাণ শুরু করেছিলেন। পর্যটকদের গাড়িগুলিতে আবর্জনা ব্যাগ বহন করা বাধ্যতামূলক করল কোন রাজ্য? পর্যটকদের গাড়িগুলিতে আবর্জনা ব্যাগ বহন করা, এটা বাধ্যতামূলক করেছে সিকিম রাজ্য। অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার, সিকিম রাজ্য। মোহনবাগানকে পরাজিত করে প্রথমবার ডুরান্ড কাপ টাইটেল জিতল কে? এই মোহনবাগানকে পরাজিত করে প্রথমবারের ডুরান্ড কাপ টাইটেল জিতেছে কে? নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। মৌর্য যুগে কলিঙ্গ
কোন প্রভাবশালী বর্তমান উপকূলীয় রাজ্যের প্রাচীন নাম কি? মৌর্য যুগের কলিঙ্গ। বর্তমান উপকূলীয় রাজ্য বলো সেই কলিঙ্গ, সেটা হচ্ছে উড়িষ্যা। ওড়িশা হয়ে যাবে সঠিক অ্যান্সার। অক্টোবর 2023 অনুযায়ী নিচের কোন হরপ্পা শহরের দুর্গটি প্রাচীর দেওয়া হয়নি? কোন হরপ্পা শহরের দুর্গটি প্রাচীর দেওয়া হয়নি? লোথাল। লোথাল হয়ে যাবে সঠিক অ্যান্সার। দ্বিতীয় কর্ণাটিক যুদ্ধের সময় ফরাসি বাহিনীর নেতা কে ছিলেন? দ্বিতীয় কর্ণাটিক যুদ্ধ জোসেফ ফ্রাঁসোয়া ডুপ্লেক্স। জোসেফ ফ্রাঁসোয়া ডুপ্লেক্স ছিলেন। 25 নম্বর, বুদ্ধচরিতের রচয়িতা নিচের মধ্যে কে? বুদ্ধচরিত। বুদ্ধচরিতের রচয়িতা হচ্ছেন, পারবে সবাই, অশ্ব ঘোষ, তাই তো? অশ্ব ঘোষ অপশন নাম্বার 4 সঠিক অ্যান্সার। মিষ্টি বাদামের স্বাদ বাদামি রঙের জন্য রান্নায় ব্যাপকভাবে ব্যবহৃত চিনি বাদামি করার প্রক্রিয়াটিকে কি বলা হয়? ক্যারামেলাইজেশন। ক্যারামেলাইজেশন বলা হয়। শেষাচলম বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? শেষাচলম বায়োস্ফিয়ার রিজার্ভ এটা রয়েছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যে। প্যারিস অলিম্পিক 2024 প্যারাশুটার মনীষ নারওয়াল কিসের পদক জিতেছেন? প্যারা অলিম্পিকের বলো, প্যারা অলিম্পিক হয়ে গেল, অলিম্পিক তারপরেই প্যারা অলিম্পিক হয়েছে। অলিম্পিক নিয়ে বিস্তারিত তোমাদের ক্লাস দিয়ে দিয়েছি। আর প্যারা অলিম্পিক যে হলো তারও কিন্তু ডিটেলস আমরা টেলিগ্রামেও দিচ্ছি, আমাদের এই যে ক্লাসের মধ্যেও কিন্তু দিয়ে দিচ্ছি তোমাদের। বলো, মনীষ নারওয়াল, যিনি কিন্তু রূপো জিতেছে, ঠিক আছে? আর এখনও যারা ক্লাসটাকে লাইক করোনি তো অবশ্যই বলবো লাইক করে দাও সবাই। লাইকটা অবশ্যই করবে, বন্ধুদের শেয়ার করবে। সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করে রেখেছো, না করে থাকলে সাবস্ক্রাইবটা করে ফেলো। 29 নম্বরে দেখো, অলিম্পিয়ান বক্সার বিজেন্দ্র সিং নিচের কোন রাজ্যের অন্তর্গত? বিজেন্দ্র সিং কোন রাজ্যের? হরিয়ানা। হরিয়ানার অন্তর্গত। কোন এককে শব্দের তীব্রতা পরিমাপ করা হয়? শব্দের তীব্রতা, এটা কিন্তু এই রিসেন্ট এসএসসি জিডিতে এসেছে, এসএসসি জিডি 2024। কোন একক শব্দের তীব্রতা মাপার একক হচ্ছে ডেসিবেল, তাই তো? ডেসিবেল হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ছৌ নৃত্যের অবদানের জন্য সাহিত্য নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন? ছৌ নৃত্য অবদানের জন্য সাহিত্য নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন, তিনি হচ্ছেন চন্দ্রশেখর ভাঞ্জ। চন্দ্রশেখর ভাঞ্জ। উত্তরপ্রদেশের ইন্দো পার্সিয়ান নৃত্যের নাম বলো। উত্তরপ্রদেশের ইন্দো পার্সিয়ান নৃত্যের নাম, এটাও কিন্তু জিডি 2024 দেখতে পাচ্ছ, জিডি 2024 এসেছে। এটা হয়ে যাবে কত্থক। অপশান নাম্বার 3 কত্থক হয়ে যাবে। প্রথম ভারতীয় কারখানা আইন 1881 প্রধানত কোন বিষয়ের সাথে সম্পর্কিত ছিল? প্রথম ভারতীয় কারখানা আইন 1881 কিসের বিষয়ের উপর ছিল? শিশুশ্রমের সাথে সম্পর্কিত ছিল। লর্ড রিপনের সময় 1881 সালে প্রথম কারখানা আইন গৃহীত হয়। লর্ড রিপন এটি নির্ধারণ করে যে 7 বছরের কম বয়সী শিশুদের কারখানায় কাজ করতে পারবে না, যেখানে 7 থেকে 12 বছরের শিশুরা দিনে 9 ঘন্টার বেশি কাজ করতে পারবে না। 7 বছরের কম তো পারবেই না, আর যারা 7 থেকে 12 বছর তাদের জন্য 9 ঘন্টার বেশি কাজ করা যাবে না। আর কারখানা আইন 1881 পুরুষ ও মহিলাদের জন্য সমান কাজের সমান বেতনের ব্যবস্থা করেনি, এটাও মনে রাখবে, এরকম আসতে পারে না দিয়ে প্রশ্ন। তারপরে দ্বিতীয় ভারতীয় কারখানা আইন 1891, ঠিক আছে, 10 বছর পর 1891 সালে পাস হয়। এটি সমস্ত শ্রমিকদের জন্য সাপ্তাহিক ছুটির ব্যবস্থা করেছিল। আর দ্বিতীয় কারখানা আইন 1891 মহিলাদের জন্য প্রতিদিন 11 ঘন্টা কাজের সময় নির্ধারণ করেছিল। মহিলাদের 11 ঘন্টা কাজের সময় নির্ধারণ করেছিল। 34 নম্বরে দেখো, প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিক অর্ডার সম্মান পেয়েছেন কি? প্রথম ভারতীয় অলিম্পিক অর্ডার সম্মান পেয়েছেন কে? অভিনব বিন্দ্রা, তাই তো? যারা আমাদের যে প্যারিস অলিম্পিকের বিস্তারিত ক্লাসটা দেখেছো তোমরা কিন্তু এটা জানবে, ওখানেই আলোচনা করে দিয়েছি, ঠিক না? তারপরে দেখো 35 নম্বর, স্কোপ শব্দটি নিচের কোন খেলার সাথে সম্পর্কিত?
স্কোপ। এটা হচ্ছে কোন খেলা? হকি। হকি হকি খেলার সাথে যুক্ত। সেকেন্দ্রাবাদ কোন রেলওয়ে অঞ্চলের সদর দপ্তর? সেকেন্দ্রাবাদ দক্ষিণ মধ্য রেলওয়ে জোন। দক্ষিণ মধ্য রেলওয়ে জোনের। অ্যাজ আই লে ডাইং। অ্যাজ আই লে ডাইং নিচের কোন লেখকের একটি ইংরেজি উপন্যাস? এটা হচ্ছে উইলিয়াম ফকনার। উইলিয়াম ফকনারের একটি ইংরেজি উপন্যাস। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি জনসংখ্যার ঘনত্ব 100 জন পার বর্গ কিমির কম রেকর্ড করেছে? প্রতি বর্গ কিমিতে 100 জন এর কম। সেটা হচ্ছে সিকিম। অপশন নাম্বার 2 সঠিক অ্যান্সার সিকিম। বিজু পটনায়ক স্পোর্টস অ্যাওয়ার্ডের নাম পরিবর্তন করে ওড়িশা রাজ্য ক্রীড়া সম্মান রাখলো। উড়িষ্যা রাজ্য ক্রীড়া সম্মান রাখা হয়েছে, কোন সরকার রেখেছে বলো? এটি বিজেপি সরকার। বিজেপি সরকার কিন্তু এটা নাম দিয়েছে ওড়িশা রাজ্য ক্রীড়া সম্মান। ঠিক আছে। বায়ুমণ্ডলবিহীন চাঁদের পৃষ্ঠের তাপমাত্রা কত? বায়ুমণ্ডলবিহীন চাঁদের পৃষ্ঠের তাপমাত্রা -190°C থেকে 110°C। 41 নম্বরে দেখো, ভারত সরকার ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্য শেখানোর পরামর্শগুলি কার্যকর করার জন্য কোন কমিটি নিযুক্ত করেছিল? ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্য শেখানোর পরামর্শগুলি কার্যকর করার জন্য কোন কমিটি নিযুক্ত করেছিল? বিচারপতি জে.এস. বার্মা কমিটি। বিচারপতি জে.এস. বার্মা কমিটি। পশ্চিমবঙ্গের কখন কালী পূজা পালিত হয়? আমাদের পশ্চিমবঙ্গে কালী পূজা কখন হয়ে থাকে? কার্তিকা অমাবস্যা, কার্তিক মাসের অমাবস্যাতে। ভারতের প্রথম মেডিকেল ইনস্টিটিউশন মিউজিয়াম তৈরি করা হবে কোথায়? প্রথম মেডিকেল ইনস্টিটিউশনাল মিউজিয়াম এটা তৈরি করা হবে চণ্ডীগড়ে। 44 নম্বর দেখো, একটি বিক্রিয়া যেখানে বিক্রিয়কগুলির একটি উপাদানের পরমাণুগুলি বিনিময় বা প্রতিস্থাপিত হয়ে দ্রব্যজাত বস্তুর নতুন উপাদান তৈরি করে তখন তাকে কি বলে? প্রতিস্থাপন প্রক্রিয়া বলা হয়। প্রতিস্থাপন। ঠিক আছে। বিক্রিয়াগুলি একটা উপাদানের পরমাণুগুলি বিনিময় বা প্রতিস্থাপিত হয়ে যে দ্রব্যজাত বস্তু নতুন উপাদান তৈরি করে, তো বিনিময় বা প্রতিস্থাপন হচ্ছে, তো এই জন্য একটা প্রতিস্থাপন বিক্রিয়া। নিম্নলিখিতগুলির মধ্যে কোন ভারতীয় নৃত্যশিল্পী 2003 সালে পদ্মবিভূষণের সর্বকনিষ্ঠ প্রাপক ছিলেন? কোন ভারতীয় নৃত্যশিল্পী 2003 সালে পদ্মবিভূষণের সর্বকনিষ্ঠ প্রাপক ছিলেন? তিনি হচ্ছেন সোনাল মানসিংহ। আর পণ্ডিত বিরজু মহারাজ ভারতের একজন বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী। কেলুচরণ মহাপাত্র ছিলেন একজন ভারতের বিখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী। ঠিক আছে। এই দুটো তথ্য মনে রাখবে, ওখানে যেহেতু নামগুলো রয়েছে তার জন্য এখানে দিয়ে দিয়েছি। দুটো নামই ইম্পর্টেন্ট এমটিএসের ক্ষেত্রে, খুবই ইম্পর্টেন্ট। 46 নম্বর দেখো, একটি রাজ্যের স্পিকার এবং ডেপুটি স্পিকার ড্যাশ দ্বারা নির্বাচিত হয়। রাজ্যের স্পিকার এবং ডেপুটি স্পিকার দুজনেই কিন্তু কার দ্বারা হয়ে থাকে? বিধানসভার সদস্য দ্বারা। দিল্লির নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে তুর্কান-ই-চাহালগনি প্রতিষ্ঠা করেন? তুর্কান-ই-চাহালগনি প্রতিষ্ঠা করেন ইলতুৎমিশ করে। যামিনী কৃষ্ণমূর্তি একজন বিশিষ্ট ড্যাশ এবং ভারতনাট্যম নৃত্যশিল্পী। পদ্মভূষণ এবং পদ্মশ্রীতে ভূষিত হয়েছে। পদ্মভূষণ এবং পদ্মশ্রী। যামিনী কৃষ্ণমূর্তি আগের দিন আলোচনা করেছি। যামিনী কৃষ্ণমূর্তি একজন কিন্তু কুচিপুড়ি এবং ভারতনাট্যম নৃত্যশিল্পী। আজাদি কা অমৃত মহোৎসব 15ই আগস্ট 2023 উদযাপনের কত সপ্তাহ আগে শুরু হয়েছিল? বলো, আজাদি কা অমৃত মহোৎসব 15ই আগস্ট 2023 উদযাপনের কত সপ্তাহ আগে? 75 সপ্তাহ আগে শুরু হয়েছিল। আর ভারত সরকারের আজাদি কা অমৃত মহোৎসব উদ্যোগটি 12ই মার্চ 2021 শুরু হয়েছিল।
যা 15ই আগস্ট 2023-এ ভারতের 75 স্বাধীনতা দিবস বার্ষিকী ও 75 সপ্তাহ আগে ছিল। লাস্ট কোশ্চেন 50 নম্বর, 2023 সালে ভারতে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনের প্রধান সমন্বয়কারী কে ছিলেন? G20 শীর্ষ সম্মেলনের প্রধান সমন্বয়কারী তিনি হচ্ছেন হর্ষবর্ধন শ্রিংলা। তো এই ছিল মোট টোটাল আজকের ইম্পর্ট্যান্ট 50খানা কোশ্চেন, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। যারা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখেছো তোমরা বুঝতে পারছো কোশ্চেনগুলো, আর যারা তো স্কিপ করেছে তারা তো বুঝতে পারবে না যে কোশ্চেনগুলো কোথায় কী রয়েছিল। প্রত্যেকটা কোশ্চেনেই তোমাদের ইম্পর্ট্যান্ট প্র্যাকটিস সেট করাচ্ছি, মানে ইম্পর্ট্যান্টগুলোই নিয়ে আসা হচ্ছে। তো এইগুলোর ক্লাসগুলো করো, যে ক্লাসগুলো দিচ্ছি, এবং তাছাড়া পিডিএফ তো আমরা দিচ্ছি ক্লাসের পিডিএফ টেলিগ্রামে। তো টেলিগ্রামে অবশ্যই সবাই যুক্ত হয়ে যাও। আর ওই যে 19 থেকে 23 MTS-এর পিডিএফটা নিতে গেলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো 6294528484, এই নাম্বারে মেসেজ করবে, পেয়ে যাবে। আর হচ্ছে যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, যারা ক্লাসটাকে লাইক করতে বাকি রয়েছে, তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করো, বন্ধুদের শেয়ার করো। আর চ্যানেল নতুন দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। আর অবশ্যই কমেন্ট করে জানাও ক্লাসটা কেমন লাগলো, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও।